মানে আমি যত টক শোতে গেছি ম্যাক্সিমাম মানে ফানি কমেডি যখন জানতে পারছি আমি এই শোতে আসবো আমি মেনলি একটু নার্ভাস ছিলাম বিকজ আপনি কখন কি কোয়েশ্চেন করেন। আমার মনে হয় যে আমার প্যাটার্নটা একটু সিরিয়াস ছিল আজাইরার টাইম। আজাইরাতেই শেষ হয়নি, এটা আবার লিমিটেডও করা হয়েছে এলটিডি দিয়ে। এইরকম একটা চিন্তা, এরকম একটা কনসেপ্ট নিয়ে আসলে কি মেসেজ দিতে চেয়েছেন আপনি? কখনো কোনো মেসেজ ছিল? আমি শুনেছি তাহিরি ভাইয়ের আপনি অনেক বড় ফ্যান। হ্যাঁ, তাহিরি ভাইয়ের এই বসেন বসেন বসে যান খেপসে আমার উপর ওনারা নিয়ে গান বানাইছি দেখা। যদি কেউ চায় আপনার কোন একটা কথা বের করে ধরে ফেলবো, আপনার কিছু একটা ক্ষতি করবো, এক পাল্লায় পরে দেশ ছেড়ে দিল অনেকে। আমারটা ডাইরেক্ট তো বোম ফাটছে। যে এই ঘটনা বা সমস্ত কিছু মিলে নিজের শিক্ষার জায়গাটা আসবে কি? হ্যাঁ, রিস্ক সব সময় আছে, শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনেই যে রিস্ক আছে এমন না। রাফসানের একটা সলিড ক্যারিয়ার, কিন্তু একটা পারিবারিক বিষয় নিয়ে মারাত্মক রকমের সমালোচনার শিকার হলো সে। সবচেয়ে ভালো ক্যাশ করছে সালমান মুক্তাদির, সেটাকে সে কমার্শিয়ালাইজ করে ফেলেছে। জীবনের যে কোনো খারাপ লার্নিংয়ে আমরা মনে করি এটা লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগানো উচিত। কোশ্চেন করছেন আর আমি তো বলছি এখন কি কি কোশ্চেন কাট করতে হবে বুঝতেছি না, আর আমি যে এত কিছু বইলা দেবো এটা বুঝি না, চিন্তা করি না। ওকে, এখন বাকিটুকু দর্শকের কাছে থাকলো। ইনশাআল্লাহ আরো আসবো, পাশে যদি কেউ থাকে আমার সমস্যা নেই। নেক্সট টাইম তাহিরি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজিকি প্রিয়া শোতে। যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন নিশ্চয়ই ঘন্টাখানেক সময় বা তার অল্প কিছুটা সময় আমার সঙ্গে থাকবেন এবং ভালো কাটবে এই প্রত্যাশা করছি। আজকে যাকে আমি গেস্ট হিসেবে এখানে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে সে অনেক পরিচিত, বিশেষ করে একটা জেনারেশনের কাছে তো আমি বলবো কারো কারো কাছে ডেফিনেটলি সে কন্টেন্ট ক্রিয়েশন আইকন। সো ডেফিনেটলি আমি যদি একটু আমার স্মৃতিচারণ করি তাহলে 2 থেকে 3 বছর আগে আমি যাদের কন্টেন্টগুলো খুব দেখতাম এবং দেখে মজা পেতাম তাদের মধ্যে ওর কন্টেন্ট। এবং আমার এখনও মনে পড়ে যে একটা সিম্পল টপিক দিয়ে, একেবারে খুবই সাধারণ একটা টপিক দিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে এবং সেই কন্টেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ধরে রেখেছে এবং কি অসাধারণ নির্মাণ। তো যখন এই ধরনের নির্মাণ একটা ইয়াং ছেলে করে তখন ডেফিনেটলি এটা একটা ডিফারেন্ট অ্যাটেনশন পায়। তো আমি যার কথা বলছি সে হচ্ছে আপনাদের পরিচিত প্রত্যয় হিরণ, এবং তার চ্যানেলের নাম হচ্ছে দ্য আজাইরা লিমিটেড। সে আজকে আমার গেস্ট। সো হিরণ, প্রত্যয় বলি, প্রত্যয় কেমন লাগছে? আমি যখন জানতে পারছি আমি এই শোতে আসবো, তো আমি আপনার শো দেখি, আপনার অনেক বড় ফ্যান, আপনার কাজগুলো দেখা হয়, আপনার ইন্টারভিউগুলোর পার্টগুলো আমার দেখা হয়। তো আমার যখন আসতে বলা হয়েছে আমি মেনলি একটু নার্ভাস ছিলাম, বিকজ আমার সামহাও মনে হতো যে এটা অনেক সিরিয়াস কাইন্ড একটা টক শো। ওকে, মানে আমি যত টক শোতে গেছি অথবা ইন্টারভিউতে মানে গেছি ম্যাক্সিমাম মানে ফানি কমেডি এমন একটা ছিল, ভাইব ছিল। বাট আপনার শোতে যখন আমি আসতে হবে আমি ফার্স্টে অনেক ভয় পাইতেছিলাম, বিকজ আপনি কখন কি কোয়েশ্চেন করেন আমার তখন কি হবে আমি নিজেও তো জানতাম না। না, আমি তো আসলে কখনোই এরকম প্রশ্ন করি না, আমার যেটা মনে হয়। বাট আমার মনে হয় যে আমার প্যাটার্নটা একটু সিরিয়াস। ইউ আর রাইট। তোমার কাজের আমি অনেক বড় অ্যাডমায়ারার এবং ইউ আর ইন্টেলিজেন্ট ডেফিনেটলি। সো আমি একটু আজাইরা লিমিটেড থেকে শুরু করতে চাই। প্রথমত হচ্ছে এটা একটা খুব ক্রিয়েটিভ নাম, নামের আগে আজাইরা দি আছে, যেটা আমার শোর আগেও আছে দা, এবং আজাইরাতেই শেষ হয়নি, এটা আবার লিমিটেডও করা হয়েছে এলটিডি দিয়ে। এইরকম একটা নাম কেন হইল? বলি, এটা আমি অনেক জায়গায় বলছি, তারপরেও বলি। আমি একটা ফোন কিনি তখন, ঠিক আছে? তো ফোনটার ফ্রন্ট ক্যামেরা নাকি অনেক সুন্দর। তো ওই ফ্রন্ট ক্যামেরাটা চেক করার জন্য আমি আর আমার ফ্রেন্ড রিচি একটা ভিডিও বানাই, যেটা আমরা নিজেদের মধ্যে রাখবো, কখনো কেউ দেখবে না, জাস্ট আমাদের মধ্যেই। তো যখন একটা ছোট ছোট ক্লিপ বানাইলাম, দেন দেখলাম যে এটা তো ফানি। তখন উইন্ডোজের সাথে একটা এডিটিং টুল আসতো, উইন্ডোজ মুভি মেকার। রাইট। তো ওইটা দিয়ে জাস্ট, ওইটা পিসির মধ্যে ছিল, ওইটা জাস্ট আমি ফার্স্ট টাইম কোনো এডিটিংয়ের মধ্যে ঢুকছি। ওইটা যখন পুরোটা দেখলাম আমি আরও কয়েকবার দেখতেছি, ও বলতেছে আবার প্লে কর, আমি বলতেছি আবার প্লে কর। দেন ওরা আমি বলি যে চল এটা আপলোড দিই, আমরা যেহেতু ফেসবুকে স্কুলে একটু ফেমাস আছি, তো এখানের মানুষজন হয়তো দেখবে। তো তখনই চ্যানেলটা খোলা হয়, প্রত্যয় কি জানি থাকে নামটা পুরোপুরি মনে নাই। তো ওইটা ছাড়া হয়, তখন একদিনে 60 জন না 70 জন দেখে আমাদের ভিডিওটা। ওকে, তখন এটা আমার কাছে অনেক বড় কিছু। মানে আমি তখন এভাবে ইমাজিন করতাম যে একটা রুমের মধ্যে 100 জন, ও মাই গড কত মানুষ এখানে। আমাদের ক্লাসরুমে 50 জন, ক্লাসরুমের থেকে বেশি মানুষ দেখে ফেলছে আমাদের। তো ওই ভিডিওটা এমনি যেহেতু বানাইছিলাম, তো এই ভিডিওটার নাম ছিল আজাইরা টাইম। ওকে। তো পরে যখন দেখলাম যে এটা মানুষজন দেখছে, তখন ওরা বলছি চল আমরা আরেকটা ভিডিও বানাই আর এই চ্যানেলটার নাম দিয়ে দিই দ্য আজাইরা লিমিটেড, যেহেতু প্রথম ভিডিওটা আজাইরা টাইম ছিল। তো এভাবেই দ্য আজাইরা লিমিটেড নামটা। ওকে, সো গ্র্যাজুয়ালি আসছে এটা। আমরা একটু গ্র্যাজুয়ালি পুরো গল্পটা জানবো। প্রত্যয়,
একেবারে ছোটবেলা থেকে একটু শুরু করতে চাই, ওকে। পরিবার নিয়ে এবং শৈশব নিয়ে। শৈশবটা কেমন ছিল, কি ধরনের পরিবারে আপনার জন্ম হয়েছে, একটু শুনি বিস্তারিত। ওকে, আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা আর আমার মা, আর কেউ নেই। কোনো ভাই বোন নাই? ভাই বোন নেই। তাহলে যে ভিডিওর মধ্যে দেখি একজন ছোট ভাই মাঝে ছোট ভাই মাঝে সব আমার টিমের তার মানে আপন না? আপন ও কোনো ভাই নেই আচ্ছা। আমার। তো বলতে গেলে একা অনেকটা ফিল হইতো, ওকে। বিকজ আমার বাবা মা দুজনই অফিসে জব করতো। তো আমার ধরেন 11টার মধ্যে আমার স্কুল শেষ, দেন আমার বাসা আসতে হতো। বাসা আমি পুরো একা, একটা এত বড় ফ্লোরের মধ্যে আমি একা। তো আমার ওইভাবেই এই 11টা 12টার থেকে একদম বিকাল 5টা 6টা পর্যন্ত আমার পুরো একটা টুতে পড়ে একটা বাচ্চার বলতে গেলে একা বড় হওয়া হয়েছে। তো বলতে গেলে আমি ওইভাবেই না অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে গেছি, ঠিক আছে। বিকজ আমি তখন আমার এনজয়মেন্ট খুঁজতাম, আমার মজা খুঁজতাম, মানে আমি কিভাবে একা একা মজা করতে পারবো, ঠিক আছে। আমি অনেক মানে মাথার মধ্যে অনেক কিছু ভাবতাম, ঠিক আছে। আমার একটা ছোট ফোন ছিল, খুবই ভিজিএ ক্যামেরা ছিল, ওগুলা দিয়ে আমি ভিডিও করতে থাকতাম। তো ওইভাবেই বলতে গেলে আমার বড় হওয়া। দেন 7 না 8 উঠি, উঠার পর আমার একটা ভালো ক্যামেরা কিনে দেয়, ডিএসএলআর ক্যামেরা কিনে দেয়। দেন আমার ফ্রেন্ড থাকে রায়হান, রিচি, ওইভাবে আমরা ভিডিও বানানো শুরু করি। দেন ধীরে ধীরে আমরা 12টা না 14টা ভিডিও বানাই 7-8 থাকা অবস্থায়। 9-এ উঠে গেছি আমরা। আমাদের 14টা না 15টার মতন ভিডিও ছিল, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার মাত্র 300। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তখন আমরা একটা টাইমে অফ করে দিই যে না। কোন সময়ের গল্প এটা? কত এটা ক্লাস 9-এ পড়ি আমরা। কত সালে এটা? 9-এ কত সাল এসএসসি হবে? কোন সালে? এসএসসি 17-এ। 17-এ, তাহলে 9-এ হলে 16, হ্যাঁ, 2016 সালের দিকে। তো তখন 2016 সালে ইউটিউব চ্যানেল ওপেন? হ্যাঁ, আমরা তো অনেক আগের ইউটিউবার। ও ওয়াও। তো তারপর আমরা অফ করে দিই। হঠাৎ করে আমাদের একটা ভিডিও অনেক ভাইরাল হয়, ওই ভিডিওটা আমাদের 1000 সাবস্ক্রাইবার এনে দেয়। ওকে। দেন আমরা আবার মোটিভেশন পাই। দেন আমরা একদম প্রফেশনালি আমরা অনেক কিছু শিখছি, ঠিক আছে, কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে হয়, কালার গ্রেডিং কিভাবে করতে হয়। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতো এডিটিং করতে। আজ এটা সব ভিডিও আমার এডিট করা। আর আমি যত এডিট করতাম আমার তত মজা লাগতো। এমন হয়েছে একটা সিন আমি এডিট করছি, সিনটা আমার ভালো লাগছে, আমি সিনটা 5 বার দেখবো, তারপরে আমি পরের সিন আবার এডিট করবো, এমন একটা অবস্থা। তো ইভেন আমরা যেদিন স্ক্রিপ্ট লিখি তার পরের দিন আমরা শুট করি। শুট করার পর তো সবাই চলে যায়, আমি ওয়েট করি কখন আমি পিসিতে বসবো এডিট করার জন্য। হ্যাঁ। তো দেন একদম প্রফেশনালি আমরা ওই 1000 সাবস্ক্রাইবার পর শুরু করি। দেন 2টা না 3টা ভিডিওর মধ্যে আমাদের 5000 হয়। আর তখন আমার টার্গেট ছিল লাইফে যদি কোনোদিন 5000 সাবস্ক্রাইবার হয় আমি সাকসেসফুল, ঠিক আছে, আমার এর বেশি কিছু লাগবে না। তো 5000 যেদিন হয়েছে ওই দিনই আমরা তখন রেগুলার হয়ে গেছি, উইকলি 2টা ভিডিও আমরা বানানোর ট্রাই করতাম। বিকজ আমরা ফ্রেন্ডরা তখন মাত্র স্কুল লাইফ কলেজ লাইফে আছি, আমাদের তো তেমন কোনো কাজও নাই, সবাই আমরা ফ্রি, আমরা যতবারই ফ্রেন্ডদের সাথে টাইম কাটাতে চাই। তো তখন যা আমাদের ধীরে ধীরে বাড়তে থাকে, ডেইলি 1000 সাবস্ক্রাইবার করে বাড়তেছে। মানে যেটা আমরা 15টা 16টা ভিডিও দিয়ে আনতে পারি নাই, ওইটা আমাদের ডেইলি 1000 করে বাড়তেছে। তো ধীরে ধীরে আমাদের টিমে বহুত মানুষ জয়েন হয়। আমরা যতবারই ভিডিওটা আরও ফানি বানানোর ট্রাই করি, মানুষ কি চায় এটা বোঝার ট্রাই করি। যত মানে আমাদের কিন্তু টিম অনেক বড়, এখন ম্যাক্সিমাম মানুষ এক একজন এক এক দেশে চলে গেছে, কিন্তু আমাদের টিম কিন্তু 10 জন 12 জনের একটা টিম। এই টিমটা হলো কিভাবে? সব ফ্রেন্ড সার্কেল একজন আরেকজনকে নিয়ে আসছে? প্রথমে বলি আমি আর রিচি, যে ফ্রেন্ডটার সাথে আমি ক্যামেরা চেক করছিলাম, আমরা দুজন প্রথমে ফ্রেন্ড ছিলাম। তারপর রিচির ফ্রেন্ড ছিল রায়হান টিমে জয়েন হইলো। দেন তানভীর নীলা আমার ফ্রেন্ড ছিল, ওইভাবে জয়েন হয়েছে। এভাবে আমার উপরের তালার ভাই ব্রাদার, তারপর আমাদের যে আছে আশেপাশে সবাইকে যারা চায় আসলে কাজ করতে। ওকে। এমনি সবাই না, মানে যাদের সাথে আমরা ফ্রি, আমরা কাজ করতে ফ্রি। আমাদের আবার তখন আমরা ক্যামেরা শাই ছিলাম অনেক, আমরা নিজেদের মাঝখানে মানে আমাদের বাদে যদি একজনও থাকতো আমরা অ্যাক্টিং করতে পারতাম না। ওকে, ঠিক আছে, আমাদের অনেক লজ্জা লাগতো, কারণ আমরা তো প্রফেশনাল অ্যাক্টর না। মানে নিজেদের কাছে নিজেরা ফ্রি, কিন্তু বাইরে আমরা মানে আউট কোনো পারসন থাকলে আমরা দিয়ে অ্যাক্টিং করতে পারতাম না। দেখতাম যে অনেক ট্রাই করতেছে অ্যাক্টিং করার, দেন আমরা বুঝতাম যে এটা হয় না। তো আগে হয়তো কি, আগে যে মেম্বারগুলো আসতো আগে আমাদের সাথে ফ্রি হইতো, এই চ্যানেলের কথা বাদ দিয়ে আগে ফ্রি হইতো। দেন যখন দেখি যে আমরা সবাই ফ্রি, দেন ধরেন আমাদের চ্যানেলে ইন হইতো। এভাবে আমাদের এই 14 মানে 12-13 জনের পুরো টিমটা। একটা জিনিস যেটা বুঝতে পারছিলাম যে প্রথম থেকেই
আপনারা আপনাদের কাজের জায়গাটায় সিরিয়াস ছিলেন যে লাইক আমরা আসলে একটা কিছু করতে চাই এবং পাবলিকের এখানে একটা নুইসেন্স ক্রিয়েট হোক, পাবলিকের একটা ক্রাউড ক্রিয়েট হোক, কিন্তু এই যে ক্লাস 9-10-এ বড় অবস্থাতে এসব কাজ করছেন, বাপ মা কীভাবে দেখছিল বিষয়টাকে? প্রথমত আমরা তো স্টিল নাও এখনও বলবো আমরা ইউটিউবিংটা পুরো শখে করছি, ঠিক না? আমাদের ইউটিউব ভিডিও যতগুলো আছে সবগুলোতে কপিরাইট খাওয়া। আমি দেখবেন আমাদের ইন্ট্রোতে একটা মিউজিক থাকতো, আমরা সবাই ইন্ট্রো নিতাম স্লো মোশনে। আমরা মানে ভিডিওর মানে আমরা যত পারতাম এদিক থেকে গান আনতাম, ওদিক থেকে গান আনতাম। তো আমাদের ইউটিউবে ধরুন 50টা ভিডিওর মধ্যে হাইস্ট গেলে 5টা ভিডিওতে কপিরাইট খাওয়া নাই। বাকি চ্যানেলই তো টেকার কথা না। হ্যাঁ, চ্যানেলই তো টেকার কথা না। না, আমরা তো কপিরাইট স্ট্রাইক খাই নাই। ও আচ্ছা আচ্ছা, ওই যে মিউজিক ইউজ করতাম তো। আর আমি মানে ম্যাক্সিমাম হলিউডের মিউজিকগুলো ইউজ করতাম। সো আমরা যে ধরেও স্ট্রাইক মারবো এত টাইম তো ওনাদের নাই। তো এভাবেই তো আমাদের এমন কোনোদিন ইন্টেনশন কারোই ছিল না যে আমরা ইউটিউবিং করে অনেক টাকা কামাবো, এমন ইন্টেনশন কখনোই ছিল না। আমাদের একটাই ইচ্ছা ছিল যে মানুষজন ভালোবাসতেছে, আর আমরা তো খারাপ কিছু করতেছি না। আমরা সব ফ্রেন্ড মিলে একসাথে একটা মানে ফানি কিছু করতেছি, একটা ক্রিয়েটিভ কিছু করতেছি। আর 9-10 যেহেতু ওরা এই লাইনের মানে কাজ করতে চাইতেছে, ওরা হয়তো একটা টাইম আরো বেটার করবে। প্রথমেই তো সবাই ভালো কিছু বানায় না। আর ফ্যামিলির সাপোর্ট প্রথম থেকেই ছিল, প্রথম থেকে ফ্যামিলির সাপোর্ট ছিল। যে একমাত্র ছিল তো সাপোর্ট না দিয়ে উপায় নাই, একটু ব্ল্যাকমেল করার সুযোগ থাকে বাপ মাকে। সো এটার আমি যেটা দেখতে পাচ্ছি যে 4.66 মিলিয়ন রাইট নাও, 146টা ভিডিও দিয়ে একটা চ্যানেলে 4.66 মিলিয়ন, এটা বাংলাদেশের কন্টেক্সট থেকে সুপার গুড। শুধু গুড না, আমি বলবো সুপার ডুপার গুড। এবং এখানে শুধুমাত্র ওদের যেটা হয়েছে যে ওরা নিজেরা থাকেনি, এখানে অনেক প্রফেশনাল আর্টিস্টরাও ধীরে ধীরে এসছে। তো এই জায়গাটা একটু যেতে চাই যে আপনি এখানে দেখতে পাচ্ছি ফজলুর রহমান বাবুর মতো রিনাউন্ড একজন আর্টিস্ট, তাকেও আপনারা ব্যবহার করেছেন, আরও অনেকেই আছে এখানে। না, আমাদের হলো কি 2020-এ আমরা লাস্ট আমাদের কন্টেন্ট বানাইছি। আমাদের তখন ফানি ভিডিও জনরা ছিল। এখন একটা জিনিস দেখেন, এখন কিন্তু মানে জনরার টেস্ট চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু কেউই মানে ইউটিউবে ফানি ভিডিওস বানায় না অ্যাকচুয়ালি। এখন 17 মিনিট 18 মিনিটের ভিডিও কেউ ইউটিউবে দেখবে এতটুকু টাইমও নাই। এখন মেইনলি ইউটিউবে মানুষজন নাটক দেখে, তারপর ভ্লগিং দেখে, তারপর ফুড ভ্লগিং, এগুলা দেখে। তো আমরা তখন বুঝছি যে আমরা একটা কাজ করি, আমরা একটু ওয়েব সিরিজে ফোকাস দিই, দেখি একটা ওয়েব সিরিজ বানাই। তো এটা আসলে আমাদের মাহবুব রশিদ বান্না ডিরেকশন দিছিল, বান্না ভাই ডিরেকশন দিছিল। তো আমরা প্ল্যান করি, অনেক দিন প্ল্যান করি যে আমরা একটা সিরিজ বানাই। আর সিরিজ বানানো হলো কি চ্যানেলটা রানিং থাকতো। আমরা উইকলি অ্যাটলিস্ট 2টা করে এপিসোড ছাড়তাম, দেন আমরা শ্যুট করে ফেলতাম পুরোটা একসাথে, 12 এপিসোডের একটা সিজন আমরা শ্যুট করতাম। দেন 2টা করে উইকলি ছাড়লে অ্যাটলিস্ট চ্যানেলটা রানিং থাকতেছে, চ্যানেলটা অফ হইতেছে না। হয়তো আমাদের আগের কন্টেন্টগুলো বানানো হইতেছে না, ওই ধরনের ফ্লেভারটা হয়তো পাবে না, বাট এইটারও তো আলাদা একটা জনরা আছে। আমাদের কিন্তু আগে যে কন্টেন্টগুলো ছিল ওগুলোর এজ গ্রুপ কিন্তু স্কুল লাইফ, কলেজ লাইফ, ম্যাক্স হলে আপনার ভার্সিটি লাইফ। আমাদের কিন্তু এইবারে মানে আমরা কন্টেন্ট বানাইতাম না কারোর জন্য, আমাদের ম্যাক্সিমাম টার্গেট ছিল এই 3টা গ্রুপ। কিন্তু বদমাশ পোলাপেন আসার পর হয়েছে কি আমরা মানে ম্যাস অডিয়েন্সটা পাইছি। মানে কারণ 20 বছরও 10 বছরও 40 ইভেন 60 বছর মানুষজন সাবস্ক্রাইব করছে আমাদের। তো আমরা ম্যাস অডিয়েন্সটা পাওয়ার পর না আমরা ভাবছি যে এটাই চলুক। আমরা রিসেন্টলি একটা কন্টেন্ট বের করছি। এখন এই কন্টেন্টটার রেজাল্টটা আমি অনেকটা এমন পাইছি যে যারা আগের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করছিল, যারা বদমাশ পোলাপেন না, যারা আগের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করছিল আমাদের ফানি ভিডিওসগুলো, তারা এই ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছে। কিন্তু যারা বদমাশ পোলাপেন দেখে সাবস্ক্রাইব করছিল তারা এটা মজা পায় না অ্যাকচুয়ালি, বিকজ দুইজনের টেস্ট তো আলাদা। আর আমি যেহেতু আজরা লিমিটেড দিয়ে আমরা এত বছর পর ব্যাক করতেছি, আমি চাইছিলাম যে আগের যে সাবস্ক্রাইবারগুলো ছিল তাদের জন্যই কিছু একটা বানাইতে। তো আমি ওদের জন্য বানাইছি। আর আমি বদমাশ পোলাপেন যারা দেখে মানে যারা নাটকের অডিয়েন্স, তাদের জন্য অলরেডি বদমাশ পোলাপেন রিলিজ হয়ে গেছে। এখন উইকলি 3টা করে এপিসোড রিলিজ হবে। বাট সিরিজ ওয়ার্ক রাইট, এটা সিরিজ 4 চলতেছে। ওকে, বিউটিফুল। সো এই রকম একটা চিন্তা, এরকম একটা কনসেপ্ট নিয়ে আসলে কি মেসেজ দিতে চেয়েছেন আপনি? মেইনলি এটার মধ্যে হয়তো নামটা ওইভাবে মনে হয় যে এটার মধ্যে মেসেজ দেওয়ার কিছু নেই, বাট এটার মধ্যে প্রত্যেকটা বন্ডিং এর একটা আলাদা মেসেজ আছে। একটা ফ্রেন্ডশিপের একটা বিউটিফুল মেসেজ আছে, বাবার সাথে ছেলের একটা কেমন সম্পর্ক থাকা উচিত, টিচারদের সাথে স্টুডেন্টের কেমন সম্পর্ক থাকা উচিত। হ্যাঁ, আগে আমরা দেখাই যে ফাইজলামিগুলো, ঠিক আছে, ফাইজলামিগুলো দেখাই, দেন ফাইজলামি করাটা যে উচিত হয় নাই এটাও আমরা বুঝাই দিই। ওকে। তো মেসেজের জন্য আসলে সব কন্টেন্ট বানানো হয় না,
বাট বান্না ভাই একটা কাজ করে, যেমন এইটা যদি আমরা বানাইতাম, আমাদের ভিডিওতে ফানি ভিডিওতে কখনো কোনো মেসেজ ছিল না, আমরা মেসেজের জন্য যেগুলো বানাইছি ওগুলো জাস্ট মেসেজের জন্য। বাট বান্না ভাই যেটা করে উনি মেসেজ ঢুকায়, প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে একটা মেসেজ যাতে থাকে। আমি শুনেছি তাহিরি ভাইয়ের আপনি অনেক বড় ফ্যান, তাহিরি ভাইও আপনার অনেক বড় ফ্যান, এবং আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আমাদের তাহিরি ভাইকে স্মরণ করছিলাম, হয়তো কোনো একদিন দেখা হয়ে যাবে আপনার সঙ্গে আমার অনুষ্ঠানে। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। এই আপনারা একদম পরীক্ষামূলক বা ওইভাবে সিরিয়াস কাজ করছেন না, একটু ভালো লাগার জায়গা থেকে করছেন, করতে করতে আপনার একটা মেইন স্ট্রিমের সঙ্গে একটা কমিউনিকেশন হলো, এটা কিভাবে হলো আসলে? এটা 2019-এ অথবা 21-এ আমার সাথে বান্না ভাই একটা মিটিং হয়। আমি সেই সেন্ট মার্টিন থেকে আসি, ডাইরেক্ট মিটিংটার জন্য আসি। দেন বলে যে একটা কাজ করা উচিত, মানে তখন আমার যে কো-অ্যাক্ট্রেস ছিল মাহিমা, তখন ওই দিনে আমি ওটা ফার্স্ট টাইম দেখি, তো একটা কাজ করা উচিত। দেন আমরা একটা কাজ করছি, এক নাটক করছি, নাটকটা মানুষ ভালো পছন্দ করছে। দেন একটার পর একটা কাজ করা হলো আমাদের। মানে আপনি অভিনয় করেছেন ওখানে? হ্যাঁ, ওকে। একটার পর একটা নাটক করা হয়েছে, আর নাটকগুলা মানে আমার যে অডিয়েন্স তারা খুব পছন্দ করতেছে, তো ওইভাবে কাজ চালু হয়। দেন একটা টাইমে যে আমরা প্ল্যান করি যে আমি তখন শুধুমাত্র আমি একা কাজ করতাম, এদিকে তো আমার পুরো সার্কেল আছে একটা, আর আমার সার্কেল বলতে গেলে আমাকে যেটা চিনে তার আমার সার্কেলকেও চিনে। তো ওই একটা টাইমে যে আমরা একটা প্ল্যান করি যে চলেন একটা আমাদের টিম নিয়ে একটা কাজ করি আমরা, ধরেন আপনার যে ইউসিএফ টিম আছে আর আমাদের আজেরা টিম আছে, আমরা একসাথে কম্বাইন করে একটা ভালো কাজ করি। দেন আমরা এই বদমাশ পোলাপানের প্ল্যান করি, আর বলতে গেলে এটার সিজন 1 মাশাআল্লাহ এত হাইপ উঠবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। বিউটিফুল। এই যে পরিমাণ ইনভেস্ট হয় সেটা কি ইউটিউব থেকে উঠে আসে এই ধরনের কাজে বিশেষ করে? ইনভেস্ট প্রথম সিজনটা আমার উঠে আসে না, অ্যাকচুয়ালি প্রথম সিজনটা আমার উঠে আসে নাই। প্রথম সিজনটাতে লস হয়েছিল। দেন যখন থেকে আমরা ফেসবুকেও কন্টেন্ট ছাড়া শুরু করছি, আমরা একটা ক্লিপ 20 মিলিয়ন 30 মিলিয়ন করে ভিউজ আসে আমাদের ফাইজলামের ক্লিপ, সো ওগুলা দিয়ে মোটামুটি একটা ব্যাকআপ আসে। আর এগুলা তো বলতে গেলে লাইফ টাইম থাকবে আমার চ্যানেলে, প্রত্যেক মাসে তো এটার থেকে একটা অ্যামাউন্ট জেনারেট হয়ে আসবে আসতেই থাকে। হ্যাঁ, সো যেদিন ছাড়ছি ওই দিনের ওই মাসের কথা ভাবলেই শুধু চলবে না, রাইট? এটা একটা লং টার্ম প্রসেস। প্রথমে শুরু হলো একটা ছোট্ট আপনার ওই মোবাইল ফোনের গল্পই যায়, পরে যখন আপনার 70-80 জনের টিম তৈরি হচ্ছে, নিশ্চয়ই প্রফেশনাল সেটআপ ওই সময়টাতে ছিল। সো এগুলো তো অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট লাগে, প্রোডাকশন থাকে, তারপরে কাস্টিং এর জন্য থাকে, এগুলো কিভাবে ম্যানেজ করতেন? এগুলো তো সব আমি তো বলতে গেলে একটা প্রোডাকশন ম্যানেজার ইউসিএফ বান্না ভাইয়ের টিম, ঠিক না? তো আমরা হয়তো ধরেন বান্না ভাই আর আমরা গল্প নিয়ে একটু বসতাম, বাকি ডিওপি কে থাকবে, আর্টিস্ট কে থাকবে, এটা তো পুরোপুরি ডিরেক্টরের ডিসিশন। আমরা যখন কাজ করি, মানে আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনার পালসটা বোঝার চেষ্টা করছি। আমরা অনেক সময় না বুঝেও দেখা যায় যে ওই হয়তো আমরা একটা ভুল করে ফেলেছি, হয়তো আমি জাস্ট হয়তো বলছি ব্র্যাকেটে, যে কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি আমার একটা কন্টেন্ট নিয়ে বলতে পারি, আমার কন্টেন্টের জায়গাটা এটা, যেমন ফুডাপ্পির একটা ইন্টারভিউ হলো এবং ফুডাপ্পির হাজব্যান্ডকে নিয়ে ওইটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হলো, এবং আমি দেখলাম যে আমি আসলে যেটা দিতে চেয়েছিলাম জনগণকে মেসেজ, আমি সেটা দিতে পারিনি, ওটা আমার ফেইলিওর। আমার পরবর্তীতে আমি সেটা অ্যাড্রেসও করেছি, কিন্তু এটা আমার মানে সচেতনভাবে ভুল ছিল না। আর আমরা যেহেতু হিউম্যান বিং, আমরা কিন্তু মানুষ, আমরা ভুল করতেই পারি। তো এই ভুলের সাথে যখন অনেক বেশি আনএক্সপেক্টেডলি চলে আসে আমাদের কাছে যে না এটা অনেক বেশি পরিমাণে লোড দিয়ে দেওয়া হচ্ছে, বেশি পরিমাণে পেইন দিয়ে দেওয়া হচ্ছে, তখন কি হয়? এটা ডিমোটিভেট হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে না? লাইক আপনার লাইফেও এরকম কিছু না কিছু তো আছে। আমার লাইফে অনেক কিছুই আছে, যেমন ধরেন আমি আগে ছোটটা বলি, বড়টা নিয়ে আমি কথা না বলি, ছোটটা বলি। যেমন আমি একটা গান বানিয়েছিলাম বসেন 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 তাহিরি ভাই। হ্যাঁ, তো গানটা মানুষজন খুব পছন্দ করছে। ইভেন গানটা যখন আমি ছাড়ি, যতদিন পর্যন্ত উনি মানে আমাকে নিয়ে কমেন্ট করে নেই, ইভেন আমি তার নামটাও জানতাম না, ঠিক আছে? আমি জাস্ট জানি যে একটা হুজুর ওনার ওয়াজে বসেন বসেন বলছে। এটা জাস্ট দেখেন ওই গানটার মধ্যে কিন্তু অনেকের ডায়লগ অনেকের আছে, রাইট? এমন কিন্তু না আমি জাস্ট উনারে মানে পয়েন্ট করে গানটা বানাইছি। আর ইভেন আমি না কোনোদিন জানতামও না যে উনি এটার জন্য উনি এত কিছু ওয়াজের মধ্যে বলে ফেলবো, রাইট? হ্যাঁ, এটা একটা ধরেন আমার দেন আমি বলি, দেন হলো যে আমার আমার এইচএসসি রেজাল্টটা দেয়, দেন প্রথমে ফেল আসে। এটা আমার আরেকটা ব্রেকডাউন মুভমেন্ট ছিল। ও, এটা নিয়েও তুমি ওয়াজে কথা বলেছেন তাহিরি ভাই? হ্যাঁ। তো প্রথমে হলো কি, আমার যেদিন রেজাল্টটা দিব আমার হায়ার ম্যাথে ফেল আসে। তো প্রথমত আমি নিজেই জানি না এখন পর্যন্ত আমার রেজাল্ট কি, ঠিক আছে? আমার ফেসবুক পোস্টের মধ্যে মানুষজন আমার রেজাল্টের স্ক্রিনশট দিতেছে। দেন একটা কথা হলো যে তুমি ফেল করছো, তোমার এটার জন্য আফসোস আছে। আর একটু পুরা পোলাপাইন তোমার না মজা নিব।
আমি তখন 1 মাস আমি ঘরের থেকে বের হই নাই, আমার খুবই খারাপ লাগতো, আমি জাস্ট বন্ধুদের সাথে আমি তেমন দেখা করতাম। দেন উনি একদিন মানে আমাকে আমার ওয়ালের মধ্যে আসে যে ওয়াজে উনি আমাকে নিয়ে কথা বলছে, ইভেন আমার ওই ভিডিওটা প্লে করার সাহসটা হয়নি, বিকজ আমি এটা নিতে পারবো না এখন, বিকজ আমি মেন্টালি অতটা স্ট্রং ছিলাম না ওই মোমেন্টে। ঠিক আছে, আমি অলরেডি অনেক কিছু ফেস করতেছি, সব জায়গায় ট্রল হইতেছে, মজা না হইতেছে। তো আমি তখন ওইটা দেখি নাই, মানে আমি জাস্ট যখন প্লে করছি, যখন আমি ফার্স্টের 2 লাইন শুনছি আমি বলছি এটা আমি দেখতে পারবো না। তারপর আমার বাবা তখন বোর্ড চ্যালেঞ্জ করছিল, আমি জানতাম না। বাবা হলো কি, বাবা নিজেও ধরে নিছে যে ও আচ্ছা ফেল করছে, সমস্যা নাই, নেক্সট ইয়ার পাস করবে, বিকজ উনাদেরও খারাপ লাগতেছে যে আমি কোন সিচুয়েশনটা ফেস করতেছি, ঠিক না? তো উনিও জাস্ট এমনি বোর্ড চ্যালেঞ্জ করছে, উনিও এটা এক্সপেক্ট করে নাই যে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট ঠিক আসবে। যেদিন রেজাল্টটা দিছে আমি জানিও না বাবা চ্যালেঞ্জ করছে, বাবা বলছে প্রত্যেকটা চেক করতো রেজাল্টটা। আমি তখন দেখি যে ওমা আমার মানে 3.57 আসছে, খারাপ রেজাল্ট করছে, আমি এত ভালো স্টুডেন্টও না। তো তখন আমি বলছি এই ভিডিওটা আমি দেখবো এখন। সো আপনি বোর্ড চ্যালেঞ্জ করার পর আমি পাস করে গেছেন হায়ার ম্যাথে? হ্যাঁ, হায়ার ম্যাথে পাস করছি আর 3.7। এটা কি তাহিরি ভাই জানে না? এই মাইনাস আসছে, হ্যাঁ জানার কথা, আমি ওনার রিপ্লাই ভিডিও দিছিলাম একটা। ও আচ্ছা। আর ভিডিওটা আছে, ওটার মধ্যে ভালো 8 না 9 মিলিয়ন ভিউজ আছে একটা। তারপর হলো কি আমি ওই ভিডিওটা দেখছি, আমার ওই দিন যত দেখছি আমার তত ভালো লাগতেছিল ভিডিও, যেদিকে আমি একটু আগে ভিডিওটা দেখার সাহস পাইতেছিলাম না, আর এখন আমি জাস্ট ভিডিওটা নিয়ে বসছি যে আমি একটা লাইন পয়েন্ট করব। ঠিক আছে, দেন আমি পুরো ভিডিওটা যেদিন আমার রেজাল্ট দিচ্ছে বোর্ডের রেজাল্ট, আমি ওই দিন রাত্রে একটা ভিডিও বানাইছি। ঠিক আছে, ওই ভিডিওটা আছে। দেন আমি ওনার প্রত্যেকটা কথার জাস্ট আমি এক্সপ্লেন করছি সুন্দর, আমি ওনাকে কোনো ধরনের পচাই নেই, কোনোভাবে অসম্মান করি নাই, আমি জাস্ট ওনাকে বলছি যে রেজাল্ট জিনিসটা তো আর এখন যদি ওয়াজে অনেক কিছু শেয়ার করে মানুষজন, আমি দেখি ইদানিং। কিন্তু তাহিরি ভাইয়ের আমি উইথ ডিউ রেসপেক্ট, উনি ওনার মতো করে কাজ করছেন, ওনার অনেক ফ্যান ফলোয়ার আছেন, বা তাহিরি ভাইয়ের এই যে একটা জনরার কাছে উনি অনেক পরিচিত হয়ে যাওয়ার পেছনে আপনার এই বসে যান এই ডিজে রিমিক্সের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, এটা আমার ওপিনিয়ন। আমি জানি না আপনি কি বলবেন। না, আমি এটা ক্রেডিট নিই না, আর কোনোদিন নিতেও চাই না। আমি তখন তো এমন বুঝা যেতেছে আমি ইচ্ছা করে উনারে নিয়ে বানাইছি, ঠিক না? আমি তো ইচ্ছা করে উনারে নিয়ে বানাই নাই, ঠিক না? ওই সময় আপনি ভালো করে জানতেনও না ওনার, আমি ওনার নামই জানতাম না সিরিয়াসলি। তখন আমি জাস্ট জানতাম একটা হুজুর মানে ওয়াজের মধ্যে বসেন বলছে, উনার কিন্তু আর কোনো ডায়লগ নেই, খালি বসেন যান, এতটুক পার্টি আছে। উনি একটা গানের রিদমে ছিল, ওই রিদমে থেকে বসেন। আমরা এমন না যে উনারই ডাইরেক্ট বসাইছি গানের মধ্যে, এটার মধ্যে মেইন পার্টটার মধ্যে, আমরা বাকি অনেকগুলো পার্ট ট্রাই করছি যে কোনটা যায় গানের সাথে, আমি দেখছি উনার পার্টটা পুরো একদম খাপে এবং এত বিউটিফুলি সাউন্ড করছে ওইটা। হ্যাঁ, তো আমি ভাবছি এখন বানাই, যেহেতু সবাই নাই বানাইতেছি, আর আমি তো এমন না উনার ব্যঙ্গ করতেছি, উনি যেটা বলতেছে ওইটার মধ্যে জাস্ট আমি নাচতেছি। তো এটাই ছিল। তো উনি তারপর আর কি উনার নিয়ে ভিডিও বানালাম, আমরা এই রিপ্লাই ভিডিওটা বানাইলাম। দেন আমি একটা কথা বলছিলাম যে মানুষকে বলছিলাম যে উনি যেহেতু খেপছে আমার উপর, উনার নিয়ে গান বানাইছি দেখা, আমি এখন একটা গান উনার নিয়ে বানাবো। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দেন আমরা গানটা রেডি করি কোনোভাবে। এখন হলো কি জাস্ট উনি ওয়াজের মধ্যে যা যা বলছে, তখন অলরেডি প্রথমে তো জাস্ট বসে যান পার্টটা ছিল, তারপর ওই যে একটু চা খাবেন, পরিবেশটা দেখছি আর অনেকগুলো ডায়লগ জমা হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে চলো, আলবিরে বলছি চলো শুরু করো, একটা গান বানাই। দেন একটা গান বানাইছি, ইভেন বলতে গেলে এটা এখনো ইউটিউবে রেকর্ড কিনা জানি না, আমাদের প্রথম 1 ঘন্টায় আমাদের 1 লাখ লাইক আসে ইউটিউব ভিডিওতে। 1 লাখ লাইক, ফেসবুকে এটা চিন্তা করা যায়, ইউটিউবে ওই কালে এটা কত 19-এর কাহিনী, 19-এ তখন আমাদের 1 ঘন্টায় 1 লাখ লাইক আসে, সুপার ভাইরাল। হ্যাঁ, তখন মানুষজন মানে বোঝেন না, কেউ খোঁচাখুচি করলে সবাই মজা পায়, তো সবাই এটা দেখার জন্যই বসে ছিল যে গানটা আমরা কি বানাইছি। তো গানটা ওইটা ভাইরাল হয়েছে। তারপর আরো অনেক কথা শুনতেছে, যখন আমার লাইফে বড় একটা ইনসিডেন্ট ঘটলো তখনও উনি ওয়াজ অনেক কিছু বলছে। দেন ভাবলাম যে এটা আর টানা দরকার নাই, এটা এদিকে শেষ হোক। উনি হয়তো মনে করছে ওনার বদ দেওয়ার কারণে উনি জিতে গেছে, শেষ। হ্যাঁ, সো আমরা এক্সপেক্ট করে আছি যে আপনি বের হওয়ার পরে ওনাকে বোধহয় একটা জবাব দিবেন। না, আমি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখি নাই, বুঝছি না, এখন পর্যন্ত আমি দেখি নাই পুরোটা। পার্ট দেখছি কিছু ছোট, বাট আমি পুরোটা দেখি নাই। তার মানে আমরা কি ধরে নিতে পারি ওই ম্যাথের মতো যে এটা থেকে ভালো রেজাল্ট আসলে তারপরে? আমি আর এসবে নাই, আমি বহুত তখন বয়সটা 18-19 ছিল, তখন এগুলা করতাম মানে। তো এখন আমি না যত পারি একটু এখন নিজেকে অনেক মানে কি বলবো আটকায় ফেলছি অনেক কিছুর মধ্যে।
এখন আমি চাইলেই অনেক কিছু বলি না, চাইলেই অনেক কিছু করি না, ঠিক আছে? এটাই উচিত। এটাই এখন হয়ে গেছে। যে বড় ইনসিডেন্টটা নিয়ে আপনি কথা বলবেন, আপনি বলেছেন বিকজ ইজ অন দ্য প্রসেস, ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট, বাট এটা তো খুবই আনএক্সপেক্টেড ছিল আপনার জন্য। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। ইভেন শুধুমাত্র আমার জন্য না, যারা যারা দেখছে হয়তো তাদের না, আমরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেখেছি আপনার পাশে দাঁড়িয়েছে ওই সময়টাতে। ইভেন সালমান মুক্তাদির পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এটা ঠিক হয়নি, এটা ওভাবে ওকে, যাই হোক, এটা না ঠিক হয়েছে কি ঠিক হয় না এটা আমি কোনো জাজ করার কেউ না, বাট যেটাই হোক একটা চান্স পাওয়া দরকার। সেলফ লার্নিংটা কি? আমি শুধু সেলফ লার্নিং এর জায়গাটা আসতে চাই যে এই ঘটনা বা সমস্ত কিছু মিলে নিজের শিক্ষার জায়গাটা আসলে কি বলতে চান আপনাকে যারা ফলো করে, ফলোয়ার্স? জাস্ট আমার খারাপ টাইমটা যে দুনিয়াতে যত যাই হোক নিজের ফ্যামিলি সবসময় সবার আগে দাঁড়ায় থাকবে। আপনার পাশে যেই থাকুক না থাকুক আপনার ফ্যামিলি সবসময় থাকবে। আর আপনার খারাপ টাইমটাও না সবচেয়ে বেশি ওই সব মানুষগুলোর কথাই মাথায় আসবো যারা আপনাকে আসলে মন থেকে ভালোবাসে, ঠিক আছে? তখন আমি যখন খারাপ টাইমগুলো দেখতেছিলাম তখন জাস্ট আমি আমার বাবা মার জন্য আমি বিভিন্ন ধরনের কান্নাকাটি করতাম। আমার অনেক মানে আমার খারাপ লাগতো। আমি জাস্ট ভাবতাম আমার মারে যদি একটু দেখতে পারতাম, আমার বাবারে যদি একটু দেখতে পারতাম। সো এই ফিলিংগুলো অনেক কাজ করতো। আমি প্রথম কয়েকদিন সত্যি কথা আমি একটু স্যাড ছিলাম, অনেক স্যাড ছিলাম। আমি কান্না করতাম, জাস্ট আমি আমার ফ্রেন্ডের থেকে দূরে গিয়ে লুকায় কান্না করতাম যাতে করে না বুঝতে দিই। ও দেখতাম লুকায় লুকায় কান্না করতেছে। তো যাই হোক আমি জাস্ট এটাই শিখছি যে নিজের ফ্যামিলির সাথে কখনো খারাপ বিহেভ করা উচিত না, আর নিজের ফ্যামিলিকে সবসময় সবার উপরে রাখা উচিত। এটাই। ভেরি গুড, ভেরি গুড। আমরা বিশ্বাস করি কোনো ঘটনাই জীবনে ফেলনা না, প্রত্যেকটা জায়গা থেকে আমরা এক্সপিরিয়েন্স নিই এবং এটা আমাদের ক্রিয়েটিভ মানুষ যারা তাদের জীবনে কাজে লাগে। সো এবার একটু আপনার এই আর্নিংয়ের জায়গাটায় আমি একটু আসতে চাই। ইউটিউবের আর্নিংটা আপনার কত সালে ফার্স্ট? স্টার্নিং আমাদের তো ফার্স্ট অনেক ভিডিওতে কপিরাইট ছিল। 16 সালে আপনি শুরু করেছেন আপনি বললেন। আমাদের 17-এ হবে, 17-18-এ এমন হইতে পারে। আমি মান্থলি রেভিনিউ ওই সময়টাতে কেমন ছিল? তখন ধরেন আমাদের ফার্স্ট চেক তো $10,100 আসতো। হ্যাঁ, $100 $100 আসতো। সো আমাদের ফার্স্ট ইনকাম $100 ছিল। $100 ছিল। $100 এখন অন এভারেজ ইনকাম কিরকম? এখন তো আমি তেমনটা যাই না, কজ আমি 1.5 বছর পর চ্যানেলটা পাইছি। ওকে, সো আমি এখন ইউটিউবের মার্কেটটাও যাই না, আমি এখন ফেসবুকের মার্কেটটা। 1.5 বছর তো আপনার অ্যাকাউন্টে টাকা আসার কথা। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে আসছে। সো ইউ ডোন্ট নো যে আপনার লাস্ট কি অবস্থা বা অ্যাকাউন্টের কি অবস্থা? এটা মানে এখন তো আর কন্টেন্ট ছাড়া হয়নি, আমাদের আগের কন্টেন্টগুলোর অ্যামাউন্ট। তাহলে আমরা এক মাসের সর্বোচ্চ ইনকামে যেতে পারি, এন্টায়ার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনকাম। দেখেন এটার অনেকগুলো আছে, আমি বলবো না, তারপরে বলি এখন ইনকাম করার অনেক অপশন আছে। এখন ধরেন ফেসবুক, ইউটিউব তো আছেই, এখন ফেসবুক আছে। ফেসবুক ইনকাম করে বলতে গেলে ইউটিউবের থেকে বেশি মানুষ ইনকাম করে ফেসবুকে। এখন রিলস আছে, তারপর স্পন্সরস আছে অনেক। এখন স্পন্সর অভাব নাই, কিন্তু আমি যখন ইউটিউবিং করতাম তখন জাস্ট ইউটিউবটাই আমাদের একমাত্র ইনকাম সোর্স ছিল, আর যেটা থেকে আমি কপিরাইট খেয়ে বসে থাকতাম, আমার ওটা থেকে কোনো ইনকাম আসতো না। সো ফার্স্টে আমার কোনো ইনকাম আসে নাই। আমি সত্যি কথা আমি যখন প্রজেক্টগুলো করছি, বিভিন্ন নাটকগুলো করছি, ওগুলার থেকে আমার ইনকাম আসছে। আমার ইউটিউব থেকে যখন আমি বদমাইশ পোলাপান সিজন 1 ছাড়া শুরু করছি, ওইটা ধরেন একদম যেমন অরিজিনাল কন্টেন্ট, ওইটার মধ্যে কোনো কপিরাইটেড মিউজিক নাই। তো ওগুলা থেকে যখন ইনকাম আসা শুরু করছে, ওগুলো আমার রিকভার করতে চলে গেছে। ওকে, ঠিক আছে। সো বলতে গেলে ইউটিউব থেকে তেমন ইনকাম আসে নাই কোনোদিন আমার, বাট এখন অনেক সোর্স আছে। ওকে, এখন অনেক সোর্স আছে। এখন ধরেন ফেসবুকটা আজ পর্যন্ত কাজে লাগাইতে পারিনি, জানেন। আমার পেজে অনেক লাইক আছে, বাট আমি পেজটার কোনোদিন কাজে লাগাইতে পারলাম না। আমার পেজের মধ্যে মেবি ইনকাম করা যায় না সামহাউ। আমার অনেকগুলো ভিডিও আছে, আর আমি ফেসবুক আর ইউটিউবে যেহেতু এখন রেগুলার হয়েছি, আমি এখন ট্রাই করব যে ইউটিউবটাকে যতটা ফ্রেশ রাখা যায়। আপনার নিজের একটা ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে অভিনয়ে, হ্যাঁ, অল্প বিস্তর যাই বলি না কেন মেইন স্ট্রিমে, এবং আপনি এখন পড়াশোনা করছেন বোধহয়, রাইট? না, পড়াশোনা থেকে আপাতত একটু দূরে আছি। একটু দূরে আছেন, ইন্টার কমপ্লিট করা হয় নাই? ইন্টার কমপ্লিটের পরে আপনি হয়তো গ্র্যাজুয়েশনটা এখন থেকে একটু দূরে আছেন। বাই দ্য ওয়ে, এই সময়টাতে ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করছেন? ফ্যামিলির একমাত্র সন্তান আপনি। এখন বলা যায় আমার চিন্তা অনেকগুলোই আছে। এখন আমি দুই ধরনের চিন্তা করতে পারি, যে আমি একটা ধরনের স্টাডির জন্য ফোকাস দেবো বেশি, নাকি আমার এখন ক্যারিয়ারে বেশি ফোকাস দেওয়া উচিত। বিকজ আমি যখন একদম ফুল অন শুটিংয়ের মধ্যে আছি, তখনই আমার বলতে গেলে আমার স্টাডি থেকে গ্যাপটা হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো আমি এখন ওইটার মধ্যে বেশি ফোকাস দিব, নাকি আমি স্টাডির জন্য ধরেন আমি একটু কোনো বাইরে চলে গেলাম। আমার যেহেতু আমার গ্রুপের সবাই, একজন কানাডা চলে গেছে, একজন ইউএসএ, নেদারল্যান্ডস, আমাদের ম্যাক্সিমাম মানুষজন একজন এক এক দেশে চলে গেছে। সো আমি এখনও এটা নিয়ে শিওর না, আমি মাঝে মধ্যে এখনো কনফিউজ থাকি। আমি জাস্ট এখন একটা জিনিস ভাবি
যে যেটা কাজ চলতেছে, আমার বহুতগুলা কাজ আসতেছে। বদমাশ পোলাপাইন মাত্র কালকে রিলিজ হওয়া শুরু হয়েছে, সিজন 4.5। দেন ব্যাডেস আসতেছে, আর আমাদের একটা চ্যানেলের গান আসবে, কোনো একটা গানের পার্ট 2 আসবে। ঠিক আছে, আপনি ওইদিকে যান না, ওদিকের কোনো পার্ট 2 না, কোনো একটা গানের পার্ট 2 আসবে। সো এই আপাতত চাইতেছি ক্যারিয়ার ভাবে আমি ওইভাবে এখনো ভাবি নাই। আমি জাস্ট আপাতত চাইতেছি যে আমার চ্যানেলটা কোনোভাবে আগের মতন যদি কাজে লাগানো যায়। যেহেতু এখন মার্কেট ভালো আছে, এখন ফেসবুকে ভালো ইনকাম আসে মানুষের, যদি কাজে লাগানো যায়। ঠিক আছে, আমি ফেসবুকটাকে কাজে লাগাইতে পারতেছি না, সো আমার ওই কোম্পানির সাথে একটা কথা বলতে হইব, আর ইউটিউব তো আছেই। সো এইভাবে যদি কাজে লাগানো যায় কোনোভাবে, হয়তো ভালো একটা কিছু দাঁড়াইব। কিন্তু আমি এটা এখনো বলি, আমি ইউটিউবটাকে সবসময় আমার শখের জন্যই রাখবো, প্যাশনের জন্য রাখবো। যখন এটা আপনার কাজ মনে হইব অথবা এটা একটা ইনকাম সোর্স মনে হইব, তখন থেকে না আপনার ওই কাজের মজাটা চলে যায়। তাহির ভাইয়ের সাথে কখনো কথা হয়েছে? সে কখনো আপনাকে ফোন করে? সামনাসামনি কথা হয় নাই, উনি এক জায়গায় কথা বলছে, আমি এক জায়গায় কথা বলছি। এখন পর্যন্ত ফেস টু ফেস কথা হয় নাই? না। ওকে, হলে বরং ভালো হতো। এগুলি তো চাপ। আমরা ঘুরে ফিরে তাহির ভাইয়ের কাছেই চলে আসতেছি। জীবনের সাথে চলে হাই ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েশন যে ব্যাপারটাকে কি পেশা হিসেবে নেওয়া যায়? যেহেতু আপনি একেবারে প্রথম দিককার একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেজন্য বলছিলাম। হ্যাঁ, এখন নেওয়া যায়, এখন এটা ফুল অন নেওয়া যায়। ইভেন অনেকে তো এটাতে সঙ্গে ফ্যামিলি চালাইতেছে, এমন অনেক মানুষ আছে। রিস্কি কতটা? রিস্কি কতটা এটা হলো আপনি যতটা এটারে এফোর্ট দিবেন, আপনি তত ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি এটাকে অটোমেটিক জোনে ফালা দেন, যে এখন এটা অটো মোডে চলে যাক, তখন এটা হইব না। অনেকে আছে না, আমাদের রাফসান দেখেন কাজে লাইগা আছে, রাকিন আফসার লাইগা আছে। আমি এই প্রশ্নটাই করছিলাম যে রিস্কি কতটা। যেমন রাফসানের প্রসঙ্গ চলে আসলো, রাফসানের একটা সলিড ক্যারিয়ার কন্টেন্টে আমাদের এখানে অনুষ্ঠানে এসেছিল, কিন্তু একটা পারিবারিক বিষয় নিয়ে মারাত্মক রকমের সমালোচনার শিকার হলো সে। আমরা রিসেন্টলি তাহসান ভাইকে নিয়েও হচ্ছে, যদিও তাহসান ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর না। তাহসানকে ধরা হয় আমাদের ইন্ডাস্ট্রির সবচাইতে পুলিশ একটা ক্যারেক্টার, যাকে নিয়ে কোনো সমালোচনা নাই এবং খুব ভেরি রেসপেক্টেবল। অবশ্য তাহসান ভাই একটা রিপ্লাইও দিয়েছেন, একটা পুরা ভুয়া একটা সংবাদ নিয়ে সমালোচনা হচ্ছে। তো আমরা এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্যারিয়ারের উপর একটা মারাত্মক ইফেক্ট তৈরি করে। সবচেয়ে ভালো ক্যাশ করছে সালমান মুক্তাদির। যত বেশি নেগেটিভ বাস তাকে নিয়ে ক্রিয়েট হয়েছে, সেটাকে সে কমার্শিয়ালাইজ করে ফেলেছে। সবাই তো অতটা এক্সপার্টও না। তো এই জন্যই বলছিলাম যে এগুলো অনেক সময় ক্যারিয়ারের জন্য ক্ষতিরও কারণ কিনা, এই ধরনের বিশাল জায়গাগুলো যখন তৈরি হয়। অবশ্যই ক্ষতির কারণ। কিন্তু আমি এটা বলবো, আপনার এটা যতই ক্ষতি থাকুক, আপনি এটার থেকে সেফ থাকতে পারবেন না অ্যাকচুয়ালি। ট্রু। আপনি যদি কেউ চায় আপনার কোন একটা কথা বের করে ধরে আপনার কিছু একটা ক্ষতি করব, ওইটা পারবে, উনি চাইলেই পারবে। ঠিক আছে, একটা মানুষ তার 100% সলিড হয় না। তো কেউ চাইলে, আর বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে যে একটা ছোট নিখুঁত একটা একটা ভুলও যদি কেউ পায়, ওই ভুল নিয়ে আপনার শেষ করে দিবে। আমরা একটা ছাগল নিয়ে পুরো দেশ কাঁপতে দেখলাম কিছুদিন আগে, এবং এক ছাগলের পাল্লায় পরে দেশ ছেড়ে দিল অনেকে। সো মানুষ এই পরিমাণ কিন্তু ব্যক্তিগত খবর টেনে বের করতে পছন্দ করে। সো আমি যখন দেখি যে কোনো একটা মানুষকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কোনো একটা মানুষ যখন হাইপ ক্রিয়েট করছে, কিভাবে তাকে টেনে হিচড়ে নামানো যায় জাতিগতভাবে, কিন্তু এটা আমাদের একদম মজ্জাগত ব্যাপার যে আমরা মানুষকে টেনে নামাতে পছন্দ করি। সো প্রত্যয়হিরণ যখন একটা বিপদে পড়লো, বা প্রত্যয়হিরণের মতো যখন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর বিপদে পড়ে, তখন কিন্তু তার ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে অনেক কিছু মিডিয়াতে চলে আসে, এবং আমরা দেখি অনেক সময় সেখানেই ক্যারিয়ার শেষ হয়ে যায়। সো সেই জায়গা থেকে এটা একটা রিস্কি জব কিনা? হ্যাঁ, রিস্কি জব। আমারটা তো বলতে গেলে আমারটা ডাইরেক্ট তো বোম ফাটছে, আমার আর কোনো কিছু বের করার দরকারও ছিল না। যা হয়েছে তা একদম উল্টা মানুষের মায়া লাগতেছিল যে এটা কেন করলো এই ছেলেটার সাথে। তো আমার আর কিছু আমার পার্সোনাল কিছু নাই ওইভাবে। ইভেন আমি একমাত্র ছিলাম যত পারি কন্ট্রোভার্সির থেকে দূরে গেছি। আপনি কোনোদিন দেখবেন না কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার কোনো ঝগড়া আছে, খারাপ ব্যবহার আছে, আমি যতবার এগুলো এড়ায় চলি। কিন্তু লাভ কি হলো আমার দিন শেষে, ঠিক না? তো হ্যাঁ, রিস্ক সব সময় আছে, শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েশনেই যে রিস্ক আছে এমন না, এটা সব ক্ষেত্রেই আছে, ঠিক না? আপনি সব ধরনের জবের আপনি যদি ফেমাস তো অনেক জায়গায় হওয়া যায়, ঠিক না? আপনি মুভি করেও ফেমাস হতে পারবেন, আপনি গান করেও ফেমাস হতে পারবেন, আপনি এই হোস্টিং করেও ফেমাস হতে পারবেন। সো আপনি ফেমাস, আপনার পিছনে চাইলেই মানুষজন লাগতে পারবো। আর এটা সত্যি কথা, এটা সবাই তো যে কেউ যদি দেখে অনেক উপরে উঠতেছে, অনেকজনের অটোমেটিক খারাপ লাগে,
ঠিক না, যে আচ্ছা দেখি তো ওরে কোনোভাবে নিচে নামানো যায়নি, মানে যায় কিনা। তো তখন হয়তো অনেক আগের কিছু একটা টান দিব, অথবা এমন একটা ভুল টান দিব যেটা আপনি বুঝেনও নাই। ট্রু। তো এমন হয় না, এমন হয়। রাইট। সো সব জায়গাতেই কনস্ট্রেইন থাকবে, সেটাকে ফেস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং একটা বিষয় আমাদের ডেফিনেটলি, আমরা যখন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসি, আমরা বারবার এই জায়গাটা ফোকাস করার চেষ্টা করি যেটা ক্যারিয়ারিস্টিক কিনা। প্রথম কথা হচ্ছে, আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে ইউটিউব এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে বসেও আমরা এই মিডিয়াগুলো নিয়েই কথা বলি, বিকজ দিন শেষে ওখানেই কন্টেন্ট মানুষ দেখে, ওখানেই পপুলার হলে ধরে নেওয়া হয় পপুলার, না হলে পপুলার না। ভিউজ ডেফিনেটলি ফ্যাক্ট, যতই আমরা ভিউজের এগেনস্টে কথা বলি না কেন। তো সেখানে ভালো কন্টেন্ট টিকে থাকবে, এটাই হচ্ছে মূল কথা, যেটা আমাদেরকে প্রত্যয় বলতেছিল যে আমার চ্যানেলটা তো থাকবে, আমার ক্রিয়েটিভিটি তো থাকবো। এমন হলো যে এক ঝাঁক একেবারে ফ্রেন্ড সার্কেল যারা অভিনয় আগে ছিল না আপনার মতোই, তারাই আসলে আপনার সঙ্গে তারাই কাজ করছে, মেল এবং ফিমেল আর্টিস্ট। মানে আমার সাথে ছিল না যারা, মানে আমি বলতে চাচ্ছি, ধরেন আপনি নিজেও তো অভিনয় করেননি, আপনার সার্কেলের যারা ছিল তারাও এরকম অভিনয় করেনি, তাদের ভিতর থেকে অনেকেই এখন মেইন স্ট্রিমে অভিনয় করছে, এরকম হলো কিনা? হ্যাঁ, এমন হয়েছে। আমরা বলতে গেলে যে সিরিজটা শুট করি, বদমাইশ আর ব্যাডেস, এটাই মেইনলি আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে শুট করি। ওকে। আর এমন একটা হয়ে গেছে, আমরা সেই 2019 না 20 থেকে আমরা বদমাইশ পোলাপাইন কন্টিনিউ করতে, সিজন 1 2 3 4, এখন 4.5 চলতেছে। যে জায়গায় এপিসোডটা পজ হয়ে গেছিল ছাড়া, ওই জায়গা থেকে আবার ছাড়া হইতেছে। সো আমাদের এখন না এটা কোনো দিক দিয়ে আমাদের টিমের বাইরে মনে হয় না। এটা বলতে গেলে আমরা যখন শুট করতে যাই 15 দিন 16 দিন আমরা মানিকগঞ্জ শুট করি। ওকে। মানিকগঞ্জ শুট করতে যাই, দেন আমরা 15 দিন আমরা একসাথে থাকি সবাই, পুরা আমরা সব ফ্রেন্ড সার্কেল। তো ওইটা এক ধরনের আলাদা মজা, ঠিক আছে, যে এত দূরে যাইতেছি। আমাদের লাস্ট সিজন মাদারীপুর শুট হয়েছে, কিন্তু বাকি প্রথম 3টা সিজন মানিকগঞ্জ শুট হয়েছে। তো এখন না এটা এমন ফিল দেয় না কোনো দিক দিয়ে যে ওরা টিমের বাইরে কেউ। এখন প্রথম হয়তো যখন আমি সিঙ্গেলগুলো করতাম, তখন হয়তো আমার একটু আনইজি লাগতো যে আচ্ছা হয়তো এই মাহিমা, ধরেন মাহিমা আর যে আমার কো অ্যাক্ট্রেস, ওরা আমার মনে হয়তো ও তো টিমের বাইরে। কিন্তু ধীরে ধীরে যখন আমরা কাজ করতে আমরা সবাই ধরেন একটা গ্রুপ হয়ে গেছি, তখন ধরেন আমাদের এজ তেমন ম্যাটার করতো না, ঠিক আছে। আমাদের সবারই এমন কথা হলো, আমরা যেহেতু ক্যারেক্টারগুলো প্লে করতেছি, ওদিকে আমরা ফ্রেন্ড, আমরা ধীরে ধীরে আমরা রিয়েল লাইফেও আমরা সবাই ফ্রেন্ড হয়ে গেছি। যেই লাইফটা ছিল, এই মাঝখানের সময়টার বিরতির পরে কোনো চেঞ্জেস কি টের পাচ্ছেন? না, আমি তেমন চেঞ্জেস হ্যাঁ অনেক দিক দিয়ে পাচ্ছি। বলতে গেলে হয়তো আমার চ্যানেলটার জন্য অত আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, আমি সোশ্যাল মিডিয়াতে কোনো দিক দিয়ে ছিলাম না, তো ওইটার একটা চেঞ্জেস আমি ফিল করছি। বাট আমি তো লাস্ট ইয়ারই আমি বের হওয়ার 2 মাস না 3 মাস পরে আমাদের ব্যাডেস সিরিজটা আসছে। আর ব্যাডেস সিরিজটাও বলতে গেলে বদমাইশ পোলাপাইনের মতোই হিট গেছে। সামাজিকতার জায়গাটা থেকে অনেক সময় অনেক অনভিপ্রেত জায়গায় পড়ে যেতে হয় না? আমাদের সোসাইটিতে কিন্তু একটা এরকম একটা পরিবেশের মধ্যে যখন একটা মানুষ যায়, সে রাইটলি গিয়েছে না রংলি গিয়েছে সেটা পরের বিষয়, যাওয়াটাকেই জাজমেন্ট ধরে নেওয়া হয় যে রাইট, এবং সেই জায়গা থেকে সারা জীবনের জন্য এটাকে সিল মারা মনে করা হয়। ইউ আর ভেরি ইয়াং, আপনার জীবন কেবল শুরু হয়েছে মাত্র, এবং সুপার ক্রিয়েটিভ ডেফিনেটলি, কিন্তু আপনি দিন শেষে মানুষের বাঁকা চক্ষু তো এড়াতে পারবেন না, যে ছেলেটা এরকম হয়েছিল, ছেলেটা ওইরকম হয়েছিল, এগুলো কখনো ফেস করতে হয় না? আমি এটা সত্যি কথা আমি ফেস করি নাই, আমি কোথাও এটা ফেস করিনি, আমার ফ্যামিলি থেকেও এটা ফেস করি নাই, ইভেন আমি আমার ফ্রেন্ড সার্কেলে, যে জায়গায় ফ্রেন্ড সার্কেলও না, ফ্রেন্ড সার্কেল যারা আমরা আগে ছিলাম এখন আমরা সবাই আছি, যারা ম্যাক্সিমাম দেশের বাইরে চলে গেছে। বাট আমি সবসময় আমি বলি তো এই দিকটা থেকে আমি সবসময় লাকি। আমি যে জায়গায় কাজ করি, ধরেন আমার এই ব্যাডেস টিম অথবা বদমাইশ টিম অথবা বান্না ভাইয়ের যে টিমটা, এই জায়গার থেকেও আমি কোনো মানে সবাই না কম বেশি আমার সাপোর্টেড ছিল, বুঝছে যে ছেলেটা যাই করছে অ্যাটলিস্ট সবাই জানতে পারছে। সবাই কিন্তু জানে যে ওই জায়গায় গেছে, সবাই এটাও জানে কোন কারণে গেছে, আর এটাও জাজ করছে যে ওর যাওয়াটা যদি রাইট হয় তাহলে আর অনেকগুলো রিজন আছে, অনেকগুলো ফ্যাক্ট আছে। তো এটা একটা ফ্যাক্ট। তো এর জন্য না আমার কারো থেকে না কোনো নেগেটিভ কিছু মানে আমার ওইভাবে ফেস করতে হয়। প্রত্যয় আমরা বিশ্বাস করি ভালো কাজের সংখ্যা অনেক কম, এবং যেই মানুষটার মধ্যে ভালো কিছু করার কোয়ালিটি আছে তাকে সাপোর্ট দিয়ে যে কোনোভাবেই হোক তাকে নারিশ করা উচিত। সামহাও আমাদের সোশ্যাল অনেক কনস্ট্রেইন আছে, আমাদের অনেক বাধা আছে কোনো কাজ করতে গেলে, একটা জেলাসি অনেক বড় ফ্যাক্ট, এবং তারপরে ভালো কাজে পেট্রোনাইজ করাটাও এখানে অনেক কম। তো সেই জায়গা থেকে যেহেতু লম্বা সময় ধরে আপনাকে আমরা ইউটিউবে দেখেছি, ইউটিউবে জানি ইউ আর সুপার ক্রিয়েটিভ, এবং আপনার জন্য আমার গুড উইশ থাকবে যে আপনি অনেক ভালো ভালো কাজ করবেন ইন ফিউচারে। জীবনের যে কোনো খারাপ লার্নিংই আমরা মনে করি একটা লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগানো উচিত ফিউচারে। হ্যাঁ, সব কিছুই তো লাইফের একটা পার্ট। আমি যদি কোনো দিন লাইফে ধরেন আমি যতটুক আসি, আমি আরও বড় যদি কিছু হইতে পারি লাইফে, তখন আমার মনে হবে যে আমার লাইফের এই দুর্ঘটনাগুলো আমার এই এখানে আসার একটা ওয়ে ছিল, রাইট,
ঠিক না? আমি আজ পর্যন্ত যা যা করছি সবগুলোর কারণে আমি আজকে এই কিবরিয়ার সাথে বসছি। রাইট, এদিকে আমার ভুল ডিসিশনগুলো ছিল, এখানে আমার কাউকে পচা গান বানানো ছিল, রাইট, আর এখানে আমার লাইফের এই অ্যাক্সিডেন্টগুলো ছিল। এগ্রিড। তো এগুলো সবকিছু মিলেই লাইফ সামনে আগাইতে থাকে। জাস্ট ওই ভুলগুলো থেকে যা শিক্ষা নিয়ে জাস্ট ব্যাড মেমোরিজগুলো ভুলে যেয়ে লাইফে মুভ অন করা উচিত। ফাইন। সো আপনার এখন কেমন লাগছে আমার সাথে এসে, মানে লাস্ট পর্যায়ে? ইউ আর আপনি রিল্যাক্স? তো জাস্ট কোশ্চেন করছেন আর আমি তো বলছি, এখন কি কোশ্চেন কাট করতে হবে আমি বুঝতেছি না। কি বলছেন না যা বলার বলছি, আমি তো কোনো কিছু সেন্সর করে বলি নাই। আমার তারপর অনেক সেন্সর করে ট্রাই করছি আমি, কিন্তু আপনি যে এত কিছু জিজ্ঞেস করবেন আর আমি যে এত কিছু বইলা দেবো এটা বুঝি না। চিন্তা করি নাই। ওকে, এখন বাকিটুকু দর্শকের কাছে থাকলো। আমি খুব মজা পেয়েছি 1 ঘন্টা, আমি প্রচুর হেসেছি এবং আমার মনে হয় দর্শকরাও অনেক এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। এখানে শেষ হচ্ছে প্রত্যয় অনেক ভালো থাকবেন, আপনার জন্য দোয়া শুভকামনা। করবেন, জি, আর ইনশাআল্লাহ আরো আসবো, পাশে যদি কেউ থাকে আমার সমস্যা নেই। নেক্সট টাইম তাহিরি ভাই। শেষ করছি আজকের মতো। দর্শক ভালো থাকুন আপনারা, আসসালামু আলাইকুম।